প্রিয় দর্শক, শুভেচ্ছা জানবেন। ইনফো এক্সপ্রেস বিডিতে স্বাগত জানাই। আমি মাসুদুল হাসান রনি। আজকাল যে কোনো রাজনৈতিক আড্ডা আলোচনায় আগামী জাতীয় সংসদ নির্বাচন, সংস্কার এইসব বিষয় মুখ্য হয়ে দাঁড়িয়েছে। সাধারণ মানুষের কাছেও একই বিষয়। তারাও জানতে চাচ্ছেন নির্বাচন কবে হবে, অন্তর্বর্তী সরকার কতদিন ক্ষমতায় থাকবে, অন্তর্বর্তী সরকার নির্বাচিত নাকি অনির্বাচিত, এ নিয়ে বিতর্ক শুরু হয়েছে। এই বিতর্কের উদ্দেশ্য কি, নির্বাচনের আগে ন্যূনতম সংস্কার হবে কি, এইসব বিষয়ে আজ আমরা কথা বলবো। আমাদের সাথে আজ আছেন সাংবাদিক, কলামিস্ট, রাজনৈতিক বিশ্লেষক আশরাফ কায়সার, আছেন সাংবাদিক, কলামিস্ট মঞ্জুর এহসান চৌধুরী। আপনাদের দুজনকে স্বাগত। প্রথমেই জনাব আশরাফ কায়সার, আপনার কাছে জানতে চাচ্ছি, আইয়ুব খান, এরশাদ ও ফখরুদ্দিন বিশেষ পরিস্থিতিতে ক্ষমতায় এসেছিলেন। এই সরকারও একটি ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় এসেছেন। তাদের ক্ষমতা আসা আর অতীতের ওই সরকারগুলোর ক্ষমতায় আসার মধ্যে একটা বিশাল পার্থক্য রয়েছে। কিন্তু অনেকেই এই সরকারকে 5 বছর ক্ষমতায় দেখতে চাইছেন। এর কারণ কি জনগণ রাজনৈতিক দলগুলোর এবং নেতৃত্বের উপর আস্থা হারিয়ে ফেলছে? দেখুন, আইয়ুব খান কিংবা ফখরুদ্দিন, মঈনুদ্দিন অথবা জেনারেল এরশাদ, এদের ক্ষমতায় আসার সাথে আমাদের বর্তমান প্রফেসর ইউনূসের সরকারের ক্ষমতায় আসার একটা গুণগত পার্থক্য আছে। এটা যেন আমরা মিলিয়ে না ফেলি। আপনি দেখবেন যে বাংলাদেশে সত্যিকার অর্থে ছাত্র জনতা শ্রমিকের অভ্যুত্থানে আওয়ামী লীগ এবং তার প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যাওয়াতে এই সরকার দায়িত্ব নিয়েছে। আমি প্রায়ই বলে থাকি যে এই সরকারের ম্যান্ডেট কিন্তু খুব স্ট্রং। সেটি হচ্ছে গণ অভ্যুত্থানের ম্যান্ডেট। এখন আপনি এই ম্যান্ডেটটি অন্তরে ধারণ করবেন, কাজে প্রমাণ করবেন। কিন্তু আমরা ইদানিং কোনো উপদেষ্টাকেও বলতে শুনছি তারা নাকি নির্বাচিত। তার মানে এই কথা কারা বলেন? যার ভেতরে সেই শক্তি নাই যে আমি কিভাবে ক্ষমতায় এসেছি বা দায়িত্ব নিয়েছি বা সরকারটিতে যোগ দিয়েছি। আমি বলব যে এই সরকারের ম্যান্ডেট খুব পরিষ্কার। ম্যান্ডেট হচ্ছে আপনি বিচারটি করবেন যারা গণহত্যা করেছে, আপনি বিচার করবেন যারা আমাদের টাকা পাচার করেছে, আমাদের গুম করেছে, আহত নিহত করেছে তাদের। আপনি একটি সংস্কারের ভেতর দিয়ে রাষ্ট্রের বদলে যাওয়ার চেহারাটি আঁকবেন এবং আপনি নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে বিদায় নিবেন। এটি হচ্ছে এই সরকারের ম্যান্ডেট। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই সংস্কার এবং নির্বাচনকে ঘিরে অনিশ্চয়তা তৈরি হচ্ছে। দেখুন, ইদানিং এই কথাটি উঠছে যে 5 বছর এই সরকার কন্টিনিউ করলে কেমন হয়। এটির 2টি কারণ আছে। একটি কারণ হচ্ছে যে প্রথম কথা, প্রফেসর ইউনূসের সরকার সাম্প্রতিককালে বেশ কিছু ভালো কাজ করেছেন, বিশেষ করে বহির সম্পর্কের ক্ষেত্রে, অর্থনীতির ক্ষেত্রে। এবং দেখুন, আমরা তো সবসময় দেখেছি রাজনৈতিক সরকারগুলোর দুর্নীতিতে যুক্ত হয়, অপশাসনে যুক্ত হয়। সেটা শুধু আওয়ামী লীগ না, কিন্তু অতীতের রাজনৈতিক সরকারকেও আমরা দেখেছি। মানুষ ওই রাজনৈতিক সরকারের উপরে ভরসা রাখে কম। কিন্তু এই সরকার যেহেতু এখন পর্যন্ত অরাজনৈতিক এবং তাদের কোনো চক্র এখনো গড়ে ওঠে নাই, কাজে মানুষ হয়তো ভাবছে তাদেরকে দীর্ঘ সময় রাখলে দেশটি এগিয়ে যাবে। কিন্তু একটি অনির্বাচিত সরকারকে দীর্ঘ সময়ে রাখার যে আকাঙ্ক্ষা বা ইচ্ছা, এটি খুব একটা সুস্থ না এবং গণতন্ত্রের জন্য ভালো না। কেননা আপনি জানেন যে এই সরকারের জবাবদিহিতার জায়গা কিন্তু খুব কম। একটি অনির্বাচিত খারাপ সরকারেরও জবাবদিহিতার জায়গা কিন্তু অনেক। তবে এর সঙ্গে আমি বলে রাখি কেন এই দাবিতে উঠছে। রাজনৈতিক দলগুলো যারা নির্বাচনে অংশ নেবেন, যাদের ভেতর দিয়ে সংস্কারটি আপনার গণমানুষের কাছে পৌঁছবে, তাদেরকে আমরা পরিষ্কার সংস্কারের জায়গায় দেখছি না। তারা নিজেদের সংস্কার, দলীয় সংস্কার, রাজনীতির সংস্কার নিয়ে কথা বলছেন না। তারা বারবার চাপ প্রয়োগ করছেন যে কোনো রকমের সংস্কারটি করে অথবা সংস্কারটি না করে নির্বাচনটি করে ফেলা যায় কিনা। আমার ধারণা 5 বছরের দাবিটি এই 2টি কারণে ঘটেছে। আচ্ছা, আমি একটু, যেহেতু আপনি নির্বাচিত অনির্বাচিতর বিষয়টা চলে এসেছে, আমি পরবর্তী সময় আসতে চেয়েছিলাম। আপনাকে এখনই প্রশ্নটা আমি করতে চাই, এই অন্তর্বর্তী সরকার নির্বাচিত নাকি অনির্বাচিত, এই যে বিতর্কটা শুরু হলো, এই বিতর্কের উদ্দেশ্যটা কি, বা কারা এই বিতর্কটা সামনে এনেছেন? দেখুন, এই বিতর্ক অপ্রয়োজনীয় ছিল এবং এই বিতর্কের উদ্দেশ্য কিন্তু ভালো না। আপনি গণ অভ্যুত্থানের পটভূমিতে ওই ম্যান্ডেট নিয়ে সরকার গঠন করেছেন। আপনি হঠাৎ করে নির্বাচিত কি অনির্বাচিত এই প্রশ্নের অবতারণা করলেন কেন? কেননা দেখুন, আমরা অনেক দুঃখের সাথে বলি নির্বাচিত সরকার মানেই যে ভালো সরকার,
এটি কিন্তু আমরা বুকে হাত দিয়ে বলতে পারছি না। এবং গণতন্ত্র মানেই যে ভালো শাসন, আমাদের দেশে অন্তত সেটি এখনো প্রমাণিত না। এই অবস্থায় দেখুন কে বারবার সাহস সঞ্চার করার জন্য নিজের সম্পর্কে বলে? যার আত্মবিশ্বাসের অভাব রয়েছে। এই প্রশ্নের অবতারণা যারা করেছেন বা কৌশলে করেছেন, প্রকাশ্যে করেছেন, তাদেরকে আপনি গণতন্ত্রের পক্ষের শক্তি মনে করবেন না। তাদেরকে সন্দেহ করতে হবে। দেখুন এমনিতেই আমরা দেখতে পাচ্ছি যে আপনার একটি অন্তর্বর্তী সরকার মোটামুটিভাবে দুর্বল সরকার। এবং এই অবস্থায় আমরা কিন্তু কিছু ইন্ডিভিজুয়ালকে পাওয়ারফুল হতে দেখছি। যারা রাষ্ট্রীয় কাঠামোর ভেতরে অপারেট করেন না। যারা তাদের নিজস্ব মতলবে অপারেট করেন। ওই শক্তিগুলো যদি শক্তিশালী হয়, তাদের বয়ান যদি জাতীয় পর্যায়ে চলে আসে, আমাদের যে গণতান্ত্রিক অভিপ্রায়, সেটি কিন্তু আরো বাধাগ্রস্ত হতে বাধ্য। ধন্যবাদ। আপনার কাছে আবার আসবো। জনাব মঞ্জুর হাসান চৌধুরী, আমি আশরাফ কায়সারের কথার সূত্র ধরে আপনার কাছে একটু জানতে চাচ্ছি, যেহেতু এই সরকারকে অনেকেই ৫ বছর দেখতে চাচ্ছে। আপনার কি ধারণা এই সরকার, অন্তর্বর্তী সরকার আহ, কতদিন ক্ষমতায় থাকবে, বা নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর সাথে তাদের যে সংস্কার নির্বাচন নিয়ে সমঝোতা হওয়ার কতটুকু সম্ভাবনা দেখছেন? ধন্যবাদ রনি, আর স্বাগত আশরাফ কায়সার ভাই। আপনাকে আমাদের মধ্যে পেয়ে আমরা খুব আনন্দিত। আজকে একটা ভালো আলোচনা হবে বলে আশা করা যায়। আহ, প্রথমত ঘটনা হচ্ছে যে আহ, এই সরকার 5 বছর ক্ষমতায় থাকবে কিনা, আর আর সংস্কার যে জিনিসটা আশরাফ ভাই একটু আগে বললেন আর কি, যে সংস্কারের আসলে ম্যান্ডেটটা আসছে ওইভাবেই, যে যেসব সংস্কার আমাদের দরকার সেই সংস্কারগুলো যদি আমরা না করি, করে যদি আমরা ইলেকশন দিয়ে দিই, আর ইলেকশনের পরে আরেকটি রাজনৈতিক দল যদি ক্ষমতায় আসে, সেই রাজনৈতিক দলটা পূর্বের রাজনৈতিক দলের মতো স্বৈরতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাবে না, বা তারা চালু করবে না, সেটা এর কোনো নিশ্চয়তা এখন পর্যন্ত আমরা পাচ্ছি না। এবং এই কারণেই আমাদের যে জিনিসটা লক্ষ্য করা যাচ্ছে যে সংস্কারটা বিলম্বিত হচ্ছে, এই জায়গাটাই নজর দেওয়া দরকার। সংস্কারের জন্য রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার খুবই অভাব লক্ষ্য করা যাচ্ছে এখন বর্তমানে। যদি রাজনৈতিক দলগুলো সংস্কারের জন্য, যেমন কিনা নির্বাচনের জন্য তারা নানা রকম কর্মসূচি, আলাপ আলোচনা, সভা বক্তৃতা এসব করছেন, ঠিক একই রকম ভাবে যদি ওনারা যদি সংস্কারের কথাটি বলতেন, সংস্কারটা যদি জরুরি করার জন্য যদি সভা সমিতি আলোচনা করতেন, তাহলে আমার মনে হয় সংস্কারটা বিলম্ব হতো না, তাড়াতাড়ি হয়ে যেত। এবং যদি সংস্কার তাড়াতাড়ি হয় বা ন্যূনতম সংস্কার হয়, যে সংস্কারটা দৃশ্যমান হবে, যা জনগণ বুঝতে পারবে যে এই সংস্কারটি হয়েছে, তো সেই জায়গা পর্যন্ত যদি আমরা পৌঁছাতে পারি, তাহলে দেখা যাবে যে নির্বাচনের ব্যাপারটা খুব কাছাকাছি চলে আসবে। সেই নির্বাচনটা ডিসেম্বরে হবে কি আগামী জুনে হবে কি আগামী বছর শেষে হবে, সেটার নির্ধারণ হবে এইসব কর্মসূচি সম্পন্ন হওয়ার পরে। সেখানে এই যে জাতীয় ঐক্যমত কমিশন গঠন হয়েছে, জাতীয় ঐক্যমত কমিশনের অগ্রগতি খুব একটা আমরা লক্ষ্য করছি না। এই কারণে আমার মনে হয় যে যে তাদের সঙ্গে যে কোঅর্ডিনেশনের একটা অভাব রয়ে গেছে রাজনৈতিক দলগুলো ঠিক মতো তাদেরকে সহযোগিতা করছে বলে মনে হয় না। আর যেহেতু রাজনৈতিক দলের সহযোগিতা পাওয়া যাচ্ছে না সেভাবে, রাজনৈতিক দলগুলোর একটা মুখ্য উদ্দেশ্যই হচ্ছে কবে নির্বাচন হবে, নির্বাচন গেলে আমরা গদিতে যাব, গদিতে যেয়ে আমরা সংস্কার করব। সংস্কারের কথা তো আমি বারবারই বলি যে 3 জোটের রূপরেখা 90 সালের আন্দোলনের পরে সংস্কার হয়নি। তো এরকম গ্যারান্টিটা কি, মানে ক্ষমতায় গেলে যে আমরা সংস্কার পাবো, এর কোনো গ্যারান্টি কোনো জায়গায় নাই। আর এই যে ঘোষণাপত্র, জুলাই আন্দোলনের যে ঘোষণাপত্র, সেই ঘোষণাপত্রটিও কিন্তু এখন ঝুলে আছে। যদি ঘোষণাপত্রটি এসে যায়, এইটা আসবে জাতীয় ঐক্যমত কমিশনের সিদ্ধান্তের উপরে, যে ডিসিশনটা হবে সব রাজনৈতিক দল এবং শুধু সুশীল সমাজ মিলে যে ডিসিশনটা আসবে, সেই ডিসিশনের উপরে নির্ভর করবে যে আমাদের এই 24-এর গণ অভ্যুত্থানের ঘোষণাপত্রটা কি হবে। তো এই ঘোষণাপত্রের কোনো খবর নেই। আমরা নির্বাচন নিয়ে এই যে 2,000 মানুষের প্রাণ, 20 থেকে 25,000 মানুষকে পঙ্গু করে দেওয়া, আহ, এর এর কোনো রকম কিছুই যেন রাজনৈতিক দলগুলোর অন্তরের মধ্যে বাস করছে না।
এবং কি ইদানিং কালে বলতে শোনা যাচ্ছে যে জুলাই মাসে কোনো বিপ্লবই হয়নি। মানে কি হয়েছে, একটা কেমন একটা কোন দিকে যে যাচ্ছে এটা একটা অনিশ্চয়তার মধ্যে আমরা আছি। তো এইভাবে চলতে থাকলে আসলে কারোর জন্য মঙ্গল হবে না, না মঙ্গল হবে দেশের জনগণের জন্য, আমার মনে হয় যে মঙ্গলটা রাজনৈতিক দলের জন্য হবে না। পুনরায় আমাদেরকে ওই আন্দোলনে করতে হবে, সংস্কার সংস্কার বৈষম্য এসব আন্দোলন করে আমাদের সামনের দিনগুলো ধন্যবাদ যেতে স্যার। হবে। আমি আপনার কথা বুঝতে পেরেছি। জনাব আশরাফ কায়সার, ইদানিং নির্বাচনের যেমন বিভিন্ন রাজনৈতিক দলগুলো নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারকে প্রেশারাইজ করছে, ঠিক অনুরূপভাবে অনেকের মুখেই শুনছি ইনক্লুসিভ নির্বাচনের কথা। তা আমার প্রশ্ন হচ্ছে, ইনক্লুসিভ নির্বাচন হওয়ার সেই নির্বাচনে কি আওয়ামী লীগ অংশ নিতে পারবে, এরকম কোনো সম্ভাবনা আছে? কিংবা অংশগ্রহণমূলক নির্বাচন মানে কি আওয়ামী লীগের পুনর্বাসন? আপনার ধারণা কি? দেখুন, ইনক্লুসিভ রাজনীতি এবং ইনক্লুসিভ নির্বাচনের ধারণাটি পশ্চিমাদের দেওয়া। পশ্চিমের গণতন্ত্রের সাথে মানিয়ে আপনাকে চলতে হলে ওগুলো বলতে হয়। 16 বছর এই পশ্চিমারা কোথায় ছিলেন? ইনক্লুসিভ নির্বাচন হয়েছে বোঝাপড়ার। আমি আপনাকে কতটা সিট দিব, মন্ত্রী করব, পার্লামেন্টে রাখবো কি রাখবো না এইসব। আমি কিন্তু বলছি না যে আমাদেরকে তার পুনরাবৃত্তি করতে হবে। কিন্তু আমি যেটি বলছি, জুলাই অভ্যুত্থান আমার চোখে দেখা, অংশ নেওয়া এবং এই যে 2000 ছেলে মেয়ে মারা গেছে, তাদের জীবন কেন দিল? তাদের এখন যারা গণহত্যা করেছে, যারা খুন করেছে, যারা গুম করেছিল, আপনি কি তাদের প্রতীক নির্বাচনে দেখতে চান? এবং সেই দলের কর্মীদেরকে স্লোগান দিতে দেখতে চান? সেই দলের নেতাদেরকে ক্যান্ডিডেট হতে দেখতে চান? আমার ধারণা এটি অত্যন্ত বেমানান হবে। এবং আপনি যদি আজকে জার্মানির দিকে তাকান, ইটালির দিকে তাকান, তাদের কত বছর সময় লেগেছিল ফ্যাসিজমকে আবার মানে ন্যূনতম রাজনৈতিক এবং সামাজিক চর্চার স্পেস দিতে। আমরা সেখান থেকে শিখতে হবে। ইনক্লুসিভ নির্বাচন, বাজারে যে দলগুলো আছে, আমাদের প্রায় 44টি নিবন্ধিত দল আছে, আরো নতুন নতুন দল হচ্ছে, গতকালকেও একটু দল হয়েছে। তাদেরকে নিয়ে আপনি ইনক্লুসিভ নির্বাচনটি করবেন। দেখুন, এটি কত সংখ্যক দল অংশ নিল তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট কত সংখ্যক রাজনৈতিক মতাদর্শ বা রাজনৈতিক বয়ান আপনার সামনে হাজির হলো। সমস্যা হচ্ছে আমাদের রাজনীতি তো রাজনীতি না, আমাদের রাজনৈতিক দল তো রাজনৈতিক দল না। তারা নামে রাজনৈতিক দল, তারা নামে রাজনীতি, কিন্তু তারা কাজে অরাজনৈতিক দল এবং কাজে অপরাজনীতি। ফলে মানুষ আরো বেশি বৈচিত্র্য দেখতে চায় এবং তারা রাজনীতির খোঁজে আছে। আমি বলবো 25 সালের বাংলাদেশে একটা অপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছে রাজনীতি করার, দলীয় রাজনীতি করার এবং দলের বাইরেও রাজনীতি করার। কাজেই আপনি ইনক্লুসিভ নির্বাচনের নামে ওই ফ্যাসিস্টদেরকে আরেকবার মাঠে প্রত্যাবর্তনের সুযোগ দিবেন না। আমি কেন বলছি, এমনিতেই আওয়ামী লীগের টাকা পয়সা, আওয়ামী লীগের ভোট, আওয়ামী লীগের প্রভাব প্রতিপত্তি, এটি নিয়ে 3 বড় দলের মধ্যেই চিন্তা ভাবনা আছে এবং তারা কি করে তার শেয়ার নিবেন এটি নিয়ে তাদের কৌশল এবং অপকৌশল দুটিই কিন্তু বাজারে আছে। তাহলে আপনি দিন শেষে জনগণ যারা কিছুই পান না, তারা আসলে কি পেলেন? তারা পেলেন হচ্ছে আওয়ামী লীগের ফেলে যাওয়া চেয়ারে নতুন একটা লোক, আওয়ামী লীগের টাকার নতুন একজন ভাগীদার এবং আওয়ামী লীগের প্রভাবের নতুন একজন চর্চাকারী। এটি কি আমরা বাংলাদেশ চেয়েছি? এই যদি হয় আমাদের নতুন বাংলাদেশের চেহারা, সেক্ষেত্রে কিন্তু মানুষ পুরনো বাংলাদেশের সাথে তুলনা করবেন। দেখুন, এখানে সংস্কার মানুষ চায় কিনা এই প্রশ্ন বিজ্ঞ রাজনীতিকরা প্রায়ই করেন। সে কিন্তু মুখে আপনাকে রাউন্ড টেবিলের ভাষায় বলবে না যে আমি সংস্কার চাই, সংবিধানের সংস্কার চাই, শাসনতন্ত্রের সংস্কার চাই। কিন্তু সে বলবে তার প্রাপ্তির পয়েন্ট অফ ভিউ থেকে যে আমি সুশাসন চাই। আমি চাই কেউ চাঁদাবাজ আমার ঘরে আসবে না, কেউ আমার ঘরে আগুন দিবে না, আমার ছেলে গুম হবে না। এগুলোর নিশ্চয়তা দিতে হলে আপনাকে সংস্কার করতে হবে। আমরা চাই না যে অপার ক্ষমতার অধিকারী একজন প্রধানমন্ত্রী হোক, তিনি যেই হন। আমরা কিন্তু চাই আর না আরেকটা জবাবদিহিতার বাইরে একটি সরকার চলুক। আরেকটা বিষয়, সংস্কার আমরা চাচ্ছি রাষ্ট্রীয় শাসন ব্যবস্থার ভিতরে, আমরা সংস্কারগুলো চাচ্ছি, সাংবিধানিক বিষয়ে আমরা সংস্কার চাচ্ছি। কিন্তু কাউকে আমরা দেখলাম না তাদের রাজনৈতিক দলের অভ্যন্তরে যে সংস্কার জরুরি সেই বিষয়ে মুখ খুলতে। দেখুন, এটা খুব দুঃখজনক। গত 7 মাসে আমি একটি রাজনৈতিক দলকেও তার রাজনীতি সংস্কার করতে দেখিনি। নতুন বয়ান কিংবা পুরনো বয়ান ঝালাই করে বাজারে আনতে দেখিনি
এমনকি সাংগঠনিক সংস্কার করতে দেখিনি। নারায়ণগঞ্জে একজন লোককে জেল থেকে মুক্তি পেতে দেখলাম, তিনি শামীম ওসমানের জাতীয়তাবাদী ভার্সন হতে পারেন। এই যদি হয় সংস্কার আপনার চোখে, তাহলে কিন্তু মানুষ হতাশ হয়ে যাবে এবং তারা কিন্তু বলতে শুরু করবে যে আমরা এই সংস্কার চাই না। দেখুন, ৫ই অগাস্ট বাংলাদেশে একটি গণ-অভ্যুত্থান হয়েছে। আমি তাকে বিপ্লব বলতেও পছন্দ করি এবং সেই বিপ্লবী সরকার হয়নি, বিপ্লবী সংস্কারের পথে বাংলাদেশ এগোয়নি। আমরা একটি কম্প্রোমাইজ সরকার করেছি সংবিধানের কাঠামোতে এবং একটি আপনার স্বাভাবিক সরকার বজায় রেখেছি অন্তর্বর্তীভাবে। সেই সরকারটির সবচেয়ে বড় দুর্বলতা, সে প্রায় ৯৯% দোসরদের নিয়ে চলছে। দোসর ব্যুরোক্রেট, দোসর সেনাবাহিনী, দোসর পুলিশ। তাতে কি হলো? তাতে কিন্তু আপনাকে হাত পা বেঁধে সাঁতার কাটতে হচ্ছে। তারা কি চাইবে তাদের বিচার হোক? তারা কি চাইবে যে তাদেরকে আপনি আইনের আওতায় আনেন? অতএব তারা তাদের বন্ধু-বান্ধব, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিজ, তাদের তত্ত্বাবধায়ক হিসাবে সরকারের সাথে আছেন। কেউ উপদেষ্টা হিসাবেও আছেন। কেউ পুলিশে আছেন, কেউ বেসামরিক প্রশাসনে, সেনাবাহিনীতে তো আছেনই। আমরা বড় গুরুতর অপরাধ, বিডিআর হত্যাযজ্ঞের মতো, গুম খুনের মতো, আয়নাঘরের মতো, গণহত্যার মতো অপরাধে এখন পর্যন্ত আমরা কিন্তু তদন্তের কাজ এগোতে দেখিনি। আমরা গয়রাহা কিছু হত্যা মামলা হতে দেখেছি, যেগুলো বিচারিক প্রক্রিয়ায় খুব বেশি দূর টিকবে না। ২৪ সালের বাংলাদেশ চেয়েছিল আপনি আইনের পথে আসবেন, আপনি যথোপযুক্ত অভিযোগে মানুষকে আইনের আওতায় আনবেন, তার বিচার করবেন। দেখুন, এখন গত সরকারের গণতন্ত্র না উন্নয়নের মডেলে আমরা সংস্কার না নির্বাচনের মডেলে ঢুকে গেছি। এটি একটি ছেলে ভুলানো চক্র। আমাদের বিচারটি কোথায়? অভিযুক্তরা কোথায়? তারা কি করে দেশ থেকে পালিয়ে গেলেন? এখন আপনি দেশ থেকে সব বড় অপরাধীদেরকে ছেড়ে না, দিয়ে এই প্রশ্ন কেউ করবে না তো। এই প্রশ্ন রাজনৈতিক দল থেকে আসছে না। আমি একটি রাজনৈতিক দলকে বলতে শুনিনি জোরালোভাবে। কেন তারা জনসভা করছেন না? তারা সারা দেশে মানববন্ধন করছেন না? যেই ৬০০ লোক ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে গেল, তারা আমাদের প্রধান অপরাধী। তারা এখন সোশ্যাল মিডিয়াতে ফেরত এসছে। তারা এখন জ্ঞানপাপী হচ্ছে। তাদের সমর্থনে কালচারাল ফ্যাসিস্টরা বাজারে নেমেছে। সেই শিল্পী সাহিত্যিক, সেই চারুকলার লোক যারা ১৬ বছর আওয়ামী লীগের বয়ান, নাচ, গান, সংস্কৃতির ভেতর দিয়ে আপনাদেরকে খাওয়ানোর চেষ্টা করেছে। আমাদেরকে খাওয়ানোর চেষ্টা করেছে। রাজনীতি কলুষিত হয়ে যাচ্ছে, সমাজ কলুষিত হয়ে যাচ্ছে, বিচার প্রক্রিয়া হারিয়ে যাচ্ছে এবং সংস্কার এগুচ্ছে না এবং নির্বাচনটি অনিশ্চিত হয়ে যাচ্ছে। ধন্যবাদ। আপনার কাছে আসবো। আমরা আবার সংস্কারের সেই প্রসঙ্গে আসছি। আহ, জনাব মঞ্জুর হাসান চৌধুরী, এনসিসিপি অভিযোগ করেছে বিএনপি সংস্কার চায় না। তারা স্পষ্টত গতকালকে এই কথাটা বলেছে। তারা আবারও বিএনপি নির্বাচন নিয়ে তাড়াহুড়া করছে। আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপির সামনে এনসিপি ও জামাত নতুন প্রতিদ্বন্দ্বী হতে যাচ্ছে। এনসিপি এবং জামাত যদি কোনো বোঝাপড়া হয় তাদের ভিতরে, তাহলে কি ভোটের হিসাবটাও পাল্টে যাবে? রাজনীতির পুরো মোড়টা ঘুরে যাবে? আপনার কি ধারণা? এখন বিষয়টা হচ্ছে যে এনসিপি যে রাজনৈতিক দলটি নবগঠিত ফেব্রুয়ারির ২৮ তারিখে গঠিত হয়েছে, একটা খুবই নবজাতক রাজনৈতিক দল। তো এই রাজনৈতিক দলটির একটা জিনিস মনে রাখতে হবে, আমাদেরকে স্বীকার করতে হবে যে এই রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা আছেন, তারাই কিন্তু এই জুলাই অভ্যুত্থানের মূল হিরো। তো এই তাদের এই জুলাই অভ্যুত্থান যদি ব্যর্থ হয় কোনো কারণে বা বিনষ্ট হয় কোনো কারণে, সবচাইতে বেশি আঘাতপ্রাপ্ত হবে কিন্তু তারাই। কেননা তাদের নেতৃত্বে যেটা হয়েছে সেটা বিফল নেতৃত্ব বলে প্রমাণিত হবে। এমন একটা সময় আসতে পারে যে এই নেতৃত্ব দেওয়ার জন্য তাদেরকে বিচারের কাঠগড়ায় তুলবে, তারাই বিচারের সম্মুখীন হবে। তো এরকম একটা সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। কেন বাংলাদেশের রাজনীতিতে কখন কোন পটে কে যায়, যে এই যে এখন কিছু কিছু রাজনৈতিক দলের নেতৃবৃন্দের কথাই শোনা যায় যে আমরা যেন আওয়ামী লীগকে সাথে নিয়ে নিরাপদে নিশ্চিন্তে বাংলাদেশে বসবাস করতে পারি, এইসব মানে বক্তব্য সোশ্যাল মিডিয়াতে ঘোরাঘুরি করছে। এবং কেউ বলছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ করলে তাদেরকে নির্বাচনে, যে কথাটি আশরাফ ভাই বললেন যে আওয়ামী লীগকে যদি নির্বাচনে আনা যায় কি ধরনের অনুভূতি হবে মানুষের মধ্যে। কিন্তু কেউ এটা বলতে চাচ্ছে যে নির্বাচনে আনার জন্য যে আইনগত বাধ্যবাধকতা আছে। আমার প্রশ্ন একটা খুব স্পষ্ট প্রশ্ন, যে 16টা বছর যে নির্যাতন, নিপীড়ন, যে মানবাধিকার লঙ্ঘন, যে গণতন্ত্র হত্যা,
যে স্বৈরতান্ত্রিক ব্যবস্থা আহ, কায়েম হয়েছিল বাংলাদেশে, সেখানে সেখানে এই জবাবদিহিতা কোথায় ছিল? তখন কি হয়েছিল? আমরা আমরা তখন কি একবারও জানতে চেয়েছি কারোর কাছে? বলতে পেরেছি একটি কথা? বলতে পারিনি। কিন্তু আজকে তাদের জন্য আমাদের অনেক দরদ, এতই দরদ আমরা অনুভব করছি যে বক্তব্য মাঠে ময়দানে আমরা বলার সময়ও তাদেরকে এই যে ইনক্লুসিভ নির্বাচনের কথা বলা হচ্ছে, রেকটিফাইড আওয়ামী লীগের কথা বলা হচ্ছে, রেকটিফাইড আওয়ামী লীগ আসবে, নির্বাচন করলে ক্ষতি কি, এসব কথাগুলো কিন্তু হচ্ছে। আর বিএনপির মতন একটা বড় রাজনৈতিক দল যখন ব্যাখ্যা দিয়ে বোঝানোর চেষ্টা করে বারবার যে তাদের যদি 2 বছরের অধিক সাজা না হয় তাহলে তারা নির্বাচন করলে আমরা তো ঠেকাতে পারবো না আইন দিয়ে। তা আইন দিয়ে কি দেশের গণ অভ্যুত্থান হয়েছে? এই বিপ্লবকে আইন দিয়ে হয়েছে না আইনের মধ্যে দিয়ে হয়েছে? যে বিপ্লবের ফলশ্রুতিতে আজকে নির্বাচনের জন্য আমরা চিল্লাচিল্লি করছি, এই বিপ্লব যদি না হতো 2029 সালের আগে নির্বাচনের কথা মুখে আনার মতন ক্ষমতা ছিল না বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের। কেন যেভাবে স্বৈরতান্ত্রিকদের টুটে চেপে ধরা হয়েছিল বাংলার জনগণকে, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে, সেই রাজনৈতিক দলগুলো আজকে তাদের বাক স্বাধীনতা ফিরে পেয়ে কিভাবে হুঙ্কার দিচ্ছে, কিসের হুঙ্কার দিচ্ছে, সেটা বাংলার জনগণ দেখবে, বুঝবে, অনুভব করবে। কিছুদিন যাক। ধন্যবাদ। জনাব আশরাফ কায়সার, আপনার কাছে একটু জানতে চাচ্ছি, জুলাই অগাস্টের যে গণ অভ্যুত্থান, যে স্পিরিট মানুষ ধারণ করেছিল এবং গণ ঐক্য, রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা ঐক্য আমরা লক্ষ্য করেছি, সেই আহ, চেতনাটা সেপ্টেম্বর যতই সময় গণাচ্ছে, মানে অন্তর্বর্তী সরকার অতিবাহিত করছে, সেই চেতনার জায়গাটা ধীরে ধীরে আমাদের ঐক্যের ভিতরে একটা অনৈক্য তৈরি করছে। তো এই অনৈক্য আবারও ফ্যাসিবাদকে, ফ্যাসিবাদের উত্থানকে সহযোগিতা করবে, আপনার ধারণা কি? নিশ্চিতভাবেই করবে। আপনি যত বেশি অনৈক্য প্রদর্শন করবেন, সেটি যেই তাত্ত্বিক ব্যাখ্যা দিয়েই করুন না কেন, সেটি ফ্যাসিবাদীদেরকে উৎসাহিত করবে। তারা ক্ষমতায় ফিরে আসার স্বপ্ন দেখছে, তারা দেশের ভেতরে আসার স্বপ্ন দেখছে। আপনি তাদের সম্পত্তি, তাদের যে আপনার অপব্যবহার করা যে প্রভাব প্রতিপত্তি, সেগুলো ফিরে পাওয়ার স্বপ্ন দেখছে। কেননা আমরা যখন জুলাই অগাস্টের চেতনা থেকে সরে যাই, কিংবা আমরা যারা 16 বছরের অন্যায় অত্যাচার ভুলে গেছি এবং আমরা ভাবতে শুরু করেছি যে আমরা একটি সুবোধ রাজনৈতিক চর্চা করব, সেখানে আওয়ামী লীগেরও একটি রিফাইন্ড আওয়ামী লীগ হোক বা অবিকৃত আওয়ামী লীগ হোক, তাকে নিয়ে আমরা রাজনীতি করব, আন্দোলন করব। তাদের প্রত্যেকের 16 বছরের প্রতিদিন তাদের পড়া উচিত এই রাজনৈতিক দলগুলোর, এবং তাদের মনে রাখা উচিত তাদের বিরুদ্ধে কত লাখ মামলা হয়েছে এবং তারা কতদিন বারান্দায় কাটিয়েছেন কোর্টের। 36 দিনের কথা ছাত্রদেরকে মনে রাখতে হবে। তাদের মনে রাখতে হবে তার সহযোদ্ধা তার পাশে কিভাবে মারা গিয়েছিল। কেননা আমরা এখন লোভের রাজনীতি দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি সংস্কারের নামে, অবশ্য সংস্কারের বিরোধিতার নামে, এমনকি রিফাইন্ড আওয়ামী লীগ অথবা আওয়ামী লীগের ফেলে যাওয়া ধন সম্পদের লোভে রাজনীতিতে কম্প্রোমাইজ করা হচ্ছে এবং জনগণকে আরেকবার বঞ্চিত করার জন্য নীল নকশা প্রণয়ন করেছে রাজনীতিবিদরা। দেখুন, সংস্কার কি শুধুমাত্র অন্তর্বর্তী সরকারের দায় এবং তাদের দায়িত্ব? কাজে সেটাই। আমরা ভাবছি যে এটি তাদের ব্রেন চাইল্ড, এটি বাংলাদেশের ব্রেন চাইল্ড, এটি জুলাই অগাস্টের ব্রেন চাইল্ড এবং জুলাই অগাস্টের আশা আকাঙ্ক্ষা। কাজেই যে এর সাথে সহযোগিতা করবে না, বিরোধিতা করবে নিজের আখের গোছানোর জন্য, তাকে আপনি আবার বাংলাদেশের শত্রু প্রতিপন্ন করতে পারেন। এবং অন্তর্বর্তী সরকার আজ আছে কাল নাই, বাংলাদেশের আশা আকাঙ্ক্ষা চিরায়ত। কাজেই রাজনৈতিক দলগুলো যদি এখানে রাজনীতি করতে হয়, এমনকি নতুন দল জাতীয় নাগরিক পার্টি সহ, তাদের রাজনীতির দিকেও আমরা নজর রাখছি। তাদেরকে আমরা অনেকভাবেই দেখতে পাচ্ছি প্রথাগত রাজনীতির লোভে পড়তে এবং ক্ষমতায় দ্রুত চলে যাওয়ার সিঁড়ি খুঁজতে। এটি বাংলাদেশের রাজনীতি বলে না যে এটি কোনো সাস্টেনেবল ওয়ে। আপনি মানুষের কল্যাণ করার রাজনীতি করবেন এবং ক্ষমতার ভারসাম্য আনার রাজনীতি করবেন এবং আপনার হাতে ক্ষমতা কত কমিয়ে দেওয়া যায় তার প্রতিযোগিতায় অবতীর্ণ হতে হবে। এখন আমরা উল্টো জার্নিতে আছি। দেখুন, এখানে একজন অর্ডিনারি নাগরিকের যেদিন এম্পাওয়ারমেন্ট হবে, সেই দিন মনে রাখবেন বাংলাদেশের সংস্কার হয়েছে। আমরা কে কোথায় কাকে চিনি, এই প্রবণতা থেকে যেদিন বেরোবো, সেদিন বাংলাদেশের সত্যিকার সংস্কার হয়েছে বলে আপনি মনে রাখবেন। সেটি 11টি কমিশন দিয়েও অনেক সময় হবে না, কিন্তু অন্তরের দরদ দিয়ে হবে, সততা দিয়ে হবে এবং প্রতিশ্রুতি রাখা দিয়ে হবে। এই জায়গাগুলোতে আমরা ঘাটতি দেখতে পাচ্ছি। আমরা 7 মাসে কোনো সংস্কারের
আলোচনা অগ্রগতি পেতে দেখিনি। এবং এগুলো কিন্তু মনে রাখবেন সব প্রশাসনিক সংস্কার। তাতেই যদি আপনি এতটা ভয় পেয়ে যান, বাগড়া দেন, তাহলে আপনি আসল সংস্কারের আলোচনা বা আসল আচরণের সংস্কারের কর্মকাণ্ডে আপনাকে আমি কি করে বিশ্বাস করব নির্বাচনের পরে? নির্বাচনের পরে বাংলাদেশের ক্ষমতা অদায়িত্বশীল মানুষের হাতে যায়, যারা আমাদের দেশকে পিছিয়ে নিয়ে যায় এবং তারা একটা অচেনা মানুষ হয়ে যায়। সেই জায়গা থেকে বাংলাদেশ বাঁচতে চাচ্ছে। ধন্যবাদ। জনাব মঞ্জুর হাসান চৌধুরী, আপনার কাছে একটু ছোট্ট করে জানতে চাচ্ছি। আহ, অগাস্টের পর আমরা দেখেছি জামাত ইসলামী বিএনপির মধ্যে চরম বিরোধ। কিছুদিন আগে আমরা দেখলাম লন্ডনে জামাতের আমির আহ, অসুস্থ বেগম খালেদা জিয়াকে দেখতে গিয়েছিলেন। তো আমাদের প্রশ্ন হচ্ছে, এই যে সৌজন্য সাক্ষাৎ বলি আর যাই বলি, এর অন্তরালে রাজনৈতিক যেই আপনার উদ্দেশ্যই থাকুক না কেন, বাংলাদেশের রাজনীতিতে এটার আবারও কি নতুন করে হিসাব নিকাশ ওলট পালট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে? আপনার কি ধারণা? দেখুন, একটা বড় রাজনৈতিক দলের শীর্ষ নেতা আর একটি বড় রাজনৈতিক দলের শীর্ষ নেতার সঙ্গে বৈঠকে বসবেন বা দ্বিপাক্ষিক আলোচনায় বসবেন বা শুভেচ্ছা বিনিময় করবেন, সেটা তো প্রেস মিডিয়া আসার উচিত ছিল। আমরা কি সেভাবে প্রেসকে দেখেছি যে যে কি আলোচনা হয়েছে, কি বক্তব্য সেখানে ছিল? যেহেতু আমরা দেখি নাই, সেহেতু আমরা সোশ্যাল মিডিয়ায় মনের মাধুরী সাজিয়ে যে যেমন পাচ্ছি সেরকম বক্তব্য দিচ্ছি। বিশেষত দীর্ঘদিনের রাজনৈতিক অ্যালায়েন্স, এই দুটি রাজনৈতিক দল, যেটা জামাতের পক্ষ থেকে মানে ঠিক খোলাসা করে বলা হয়নি যে তারা অসুস্থ বেগম খালেদা জিয়াকে দেখতে গেছিলেন। আরো তাদের সঙ্গে আলাপ আলোচনা হয়েছে, তারা নির্বাচন নিয়ে নিশ্চয়ই কথা হয়েছে। এবং লক্ষ্য করা যাচ্ছে যে এখন জামাত ইসলামী কিন্তু একটি টাইম ফ্রেম দিয়েছে নির্বাচন সংক্রান্ত ব্যাপারে। বিএনপির টাইম ফ্রেম হচ্ছে ডিসেম্বর, আর জামাত ইসলামের টাইম ফ্রেম হচ্ছে ফেব্রুয়ারি। সুতরাং আলোচনা যে একটু হয়েছে কিছু, সেটা আমরা অনুমান করছি অঙ্ক কষে, কিন্তু বাস্তবিক কি আলোচনা হয়েছে, কতটুকু তাদের মধ্যে সমঝোতা হয়েছে, এবং তাই যদি হয়ে থাকে তো গত কালকেই সম্ভবত ঢাকা সিটি কর্পোরেশনের প্রশাসকের সামনে বিএনপির নেতারা চাঁদাবাজি করছে সেই ধরনের একটি বক্তব্য দেওয়ার ফলে প্রশাসকের সামনেই হাতাহাতি মারামারির একটি দৃশ্য সোশ্যাল মিডিয়াতে খুবই আলোড়ন সৃষ্টি করে ফেলেছে। তো আসলে মাঠ পর্যায়ের উপরে 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 কি ধরনের যোগাযোগ হচ্ছে সেটা একটা জিনিস, কিন্তু মাঠ পর্যায়ের জিনিসটা হচ্ছে যে আমি তোমার উপরে না তুমি আমার উপরে। এই উপরের ক্ষমতাটা কে কার দখল কতটুকু বাড়াতে পারে, কে কতটুকু নিয়ন্ত্রণ নিচ্ছে, সেটাই। এমনও তো কথা শোনা যাচ্ছে যে বড় বড় রাজনৈতিক দলের নেতারা, স্থানীয় নেতা না, জেলায় জেলায় উপজেলায় উপজেলায় পুলিশের সঙ্গে তারা এখন মামলা মোকদ্দমার ভাগ বটরা নিয়ে ব্যস্ত। অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে তারা আহ, বরাদ্দ বরাদ্দ টেন্ডার এসবের সঙ্গে ইতিমধ্যেই জড়িয়ে পড়েছে। জড়িয়ে পড়েছে। সুতরাং এগুলো যত দিন যাবে তত বেশি খারাপের দিকে যাবে, তত মানুষের সামনে, জনগণের সামনে উন্মোচিত হবে আসল চেহারা। তখন মানুষ হয়তো মনে করবে যে যেটা ছিল তার থেকে আমরা কি পরিবর্তন পেলাম। ওই যে যে কথাটা সবাই বলে না, আমরা আগেই ভালো ছিলাম, এই আগেই ভালো ছিলাম শব্দটাকে কিভাবে যেন আমরা প্রমাণ করার জন্য চেষ্টা করছি। আর এটাও শোনা যায় যে এরকম যে দীর্ঘদিন তারা বঞ্চিত ছিল, অবহেলিত ছিল, তাদের ব্যবসা বাণিজ্য, তাদের চাকরি, তাদের অর্থনৈতিক কর্মকাণ্ড যা ছিল তা ধ্বংস করে দেওয়া হয়েছে স্বৈরতান্ত্রিক সময়ে। তখন এগুলো এখন এই সময়ে এই সুযোগটা তাদের হাতে আসছে সেগুলো পুনরুদ্ধার করা, এবং এই পুনরুদ্ধারের আন্দোলনে তারা এখন ব্যস্ত, সংস্কারের আন্দোলনে না, দেশ গঠনের আন্দোলনে না। আগে আমি পুনরুদ্ধার হয়নি, যেটা আশরাফ ভাই বলছিল যে আওয়ামী লীগের যে চুরির সম্পদ তার অংশ কিভাবে পাওয়া যাবে, কতটুকু আমার দখলে আসবে, এসব নিয়ে আমরা খুব খুব বেশি মাথা ব্যথা দেখছি। রাজনৈতিক দলগুলো, রাজনৈতিক দলের উচ্চ পর্যায়ে কি হচ্ছে সেটা আলাদা, কিন্তু মাঠ পর্যায়ে রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছে, যারা মাঠ পর্যায়ে থাকে দেশের বিভিন্ন উপজেলা, ইউনিয়ন, জেলা পর্যায়ে, তারা কিন্তু এই জিনিসটাকে নিজেদের মতন করেই দেখছে, এবং তারা এই দখলের কাজটি খুব ভালো মতন করছে।
সে যে দলেরই হোক না কেন। ধন্যবাদ আপনার কাছে। আমরা একটা সর্বশেষ অন্য একটা প্রসঙ্গ দিয়ে শেষ করতে চাই। জনাব আশরাফ কায়সার, আপনার কাছে ছোট্ট করে জানতে চাই, বর্তমানে বাংলাদেশে পাকিস্তানের পররাষ্ট্র সচিবের নেতৃত্বে একটি শক্তিশালী কূটনীতিবিদদের আগমন ঘটেছে এবং গতকালকে মিটিংও হয়েছে। সেখানে বাংলাদেশ তার বোল নিয়ে বলেছে পাকিস্তানকে ৭১ সালের জন্য ক্ষমা চাইতে হবে এবং বাংলাদেশের হিস্সাগুলো তারা পুরনো যে হিস্সা জমে আছে তাই সেগুলো তারা ফেরত দেওয়ার জন্য বলেছে। এই যে সরকারের পররাষ্ট্রনীতিতে একটা বাক পরিবর্তন আমরা দেখেছি, ভারতের সাথে চোখ রেখে কথা বলা, বিভিন্ন চায়নার সাথে বাংলাদেশের সম্পর্ক নতুন করে গড়ে তোলা, অন্যান্য দেশের সাথে ইউরোপিয়ান ইউনিয়ন কিংবা ট্রাম্প প্রশাসনের সাথেও একটা নেগোশিয়েট করে সম্পর্ক ডেভেলপ করার একটা চেষ্টা, এই বিষয়গুলো এই সরকারের একটা স্ট্রেংথ বা শক্তি মত্তার পরিচয় আপনি কি মনে করেন? আমি মনে করি যে মানে ফাইনালি আমরা বাংলাদেশকে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে একটা অবস্থান নিতে দেখলাম। দেখুন, আমাদের ওই যে কারোর সাথে শত্রুতা নয়, সকলের সাথে বন্ধুত্ব, এইসব কথা বলে আমরা যা করেছি সেটা কদর্যময় ইতিহাস, বিশেষ করে ভারতের সাথে। দেখুন, বাংলাদেশের স্ট্যান্ড থাকবে, যেটি আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই প্রফেসর ইউনূসকে। উনি দায়িত্ব নেওয়ার আগেই বাংলাদেশের পররাষ্ট্রনীতির ইন্ডিকেশন দিয়েছেন, ভারতের সেভেন সিস্টার নিয়ে বলেছেন এবং এবার সেভেন সিস্টার নিয়ে চায়নাতে বলেছেন। সেই কারণে মোদির সাথে তার বৈঠকটি দ্রুত হয়েছে এবং সর্বশেষ পাকিস্তানের যে ডেলিগেট ঢাকায় এসছে তাদেরকে বাংলাদেশ ঠিক ওই কথাগুলোই বলেছে, এটা বাংলাদেশপন্থী একজন নাগরিক এবং একজন রাজনীতিকের মুখ থেকে আপনি শোনার আশা করেন, কিন্তু অতীতে আমরা শুনিনি এইভাবে। সেটি হচ্ছে যে আমরা তাদের কাছে বলেছি তারা যেন ক্ষমা চায় তাদের গণহত্যার জন্য, বাংলাদেশের নাগরিকদের হত্যা করার জন্য তারা যেন ক্ষতিপূরণ দেয় এবং তারা যেন আমাদেরকে ট্রেড এবং কমার্সে একই ইকুয়াল ফুটিংয়ে দেখতে শুরু করে। আমি কিন্তু এটিও মনে করি যে এই দুটি ঘটনার পরে আপনি পাকিস্তানের সাথে একটি স্বাভাবিক সম্পর্কের জায়গায় যেতে পারেন, কারণ কোন এই এই বৈরিতা রেখে বাংলাদেশের যে উদীয়মান ভবিষ্যৎ সেটি গঠন করা যাবে না। তবে ভারতের সাথে দেখুন, আমরা অনেক স্ট্যান্ড নিয়েছি, আমরা চোখে চোখ রেখে কথা বলেছি, আমরা আবার একসাথে মিটিং করতে চাই, আমরা সন্ধি করতে চাই, আমরা ব্যবসা বাণিজ্য করতে চাই। আমি প্রায় বলি যে অতীতে ট্রানজিট থেকে আমরা কত ডলার আয় করেছিলাম, বিগত সরকারটি কেন মুখ লুকিয়েছিল, কেন এটি বলাইনি, যেমন করে পদ্মা সেতুর কয়টি পিলার, কয়টি স্প্যান আছে আমাদেরকে মুখস্থ করিয়েছিল, সেরকম তারা কেন ট্রান্সশিপমেন্ট বলেনি বা ট্রানজিট বলেনি। আমরা চাই এই সরকার সেটি প্রকাশ করুক, সেই অঙ্কটি দেখে বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নিই ভারতের কাছ থেকে আমরা আরো রেভিনিউ আহরণ করব কিভাবে। আমরা যেচে পড়ে বৈরিতা বা শত্রুতার পক্ষে না, কিন্তু বাংলাদেশের মানুষ তার স্বকীয়তা, তার স্বাধীনতা, তার সার্বভৌমত্ব নিয়ে শেষভাবে উঠে দাঁড়াতে চেষ্টা করছে। আমার ধারণা যে কোনো সুস্থ জাতির, সেটি ভারতীয়রা তো বটেই, তাদেরও সমর্থন করা উচিত বাংলাদেশের এই বৈদেশিক নীতিকে। ধন্যবাদ আপনাদের দুজনকে আজকের এই আলোচনা, প্রাণবন্ত আলোচনার জন্য। প্রিয় দর্শক, আজ এখানে শেষ করব। বিদায়ের আগে শুধু একটি কথাই বারবার বলি, আজকেও বলতে চাই, ন্যূনতম সংস্কার শেষে আমরা দ্রুত নির্বাচন দেখতে চাই। ঐক্যমতের ভিত্তিতে রাজনৈতিক দলগুলো ঐক্যমতের ভিত্তিতে এই নির্বাচনটা অনুষ্ঠিত হবে। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন মানুষ প্রত্যাশা করে, আমরাও সেই প্রত্যাশা করছি। সবাইকে আবারও শুভেচ্ছা। দেখা হবে নতুন কোনো পর্বে।